আচ্ছা, আরেকটা যেটা খুব প্রশ্নের মুখোমুখি হই, এই যে প্রচুর পুরুষ মানুষ আসছেন যে মানে আমার স্ত্রী ডেটিং অ্যাপে ছেলেদের সঙ্গে চ্যাট করছেন বা স্ত্রীর গোপন ডেটিং প্রোফাইল আছে, তো এগুলোর ক্ষেত্রে কি করণীয়? মানে আমার যদিও মনে হয় এগুলোতে কারোর খুব বেশি কিছু এগুলোতে কারুর মানে লিগালি কিছু করণীয় নেই। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে স্ত্রী বা স্বামী দুজনের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। কিন্তু দিস ক্যান অল যে যে পয়েন্টগুলো বললেন সেই পয়েন্টগুলো প্রত্যেক কটাই ক্যান বি আ গ্রাউন্ড ফর ডিভোর্স। হ্যাঁ, ফলে এগুলোকে আমরা ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে ক্রিয়েট করতে পারি। এবং সেক্ষেত্রে হয়তো আমরা ফিজিক্যাল ক্রুয়েলটি তো এখানে হচ্ছে না, এবারে মেন্টাল ক্রুয়েলটি হিসেবে সেটাকে আমরা একটা গ্রাউন্ড করতে পারি। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই এটাকে অপরাধ হিসেবে গ্রাহ্য করা যাবে না, যদি আমি সেখানে কোনো অপরাধমূলক কাজ না করি। আচ্ছা, এমনিতে নর্মাল পিএস আর সাইবার ক্রাইম সেল এদের মধ্যে মানে মেন ডিফারেন্সটা কি? যে মানে এই ক্ষেত্রে তাহলে সবাই সাইবার সেলে বলে কেন যে ওখানে গেলে বেশি লাভ? এবারে প্রথম কথা হচ্ছে যে সাধারণ যে মানে যেগুলো আমাদের কনভেনশনাল পুলিশ স্টেশনগুলো নর্মালি কনভেনশনাল ক্রাইম হ্যান্ডেল করবার জন্য তৈরি করা হয়েছে। ফলে সেখানে যে খুব একটা সাইবার ইনভেস্টিগেট করবার জন্য যে ইকুইপমেন্টসগুলোর প্রয়োজন বা কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচার অনেক সময় থাকে না। সাইবার পিএসগুলোতে কি হয়, দ্যাট সেই সাইবার পিএসগুলো স্পেসিফিক সফটওয়্যার, তার বিভিন্ন রকমের সার্ভেলেন্স পদ্ধতি, এইসবগুলো দিয়ে ইকুইপ থাকে। ফলে যে কারণে সাইবার কমপ্লেন যেগুলো হচ্ছে সেক্ষেত্রে সাইবার পিএসে যাওয়াটাই বেশি সমীচীন বলে মনে হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, অনেক কমিশনারেটে এটা দেখা যায় যে সাইবার পিএস ডাইরেক্ট কমপ্লেন নেন না। যেরকম আমরা ব্যারাকপুর সাইবারের ক্ষেত্রেই দেখি যে সাইবার পিএস এর কাছে সরাসরি গেলে সাইবার পিএস কমপ্লেন নেন না। তারা বলেন আপনারা লোকাল পুলিশ স্টেশনে যান, সেখানে কমপ্লেন ফাইল করুন, দে উইল ফরওয়ার্ড দ্য কমপ্লেন বিফোর দি সাইবার পুলিশে, যদি সেখানে সাইবার কম্পোনেন্ট থাকে। ফলে আবার যেমন ধরা গেল লালবাজার সাইবার পুলিশ স্টেশন, তারা একটা ফুল ফ্লেজেড পুলিশ স্টেশন, ফলে সেখানে সাধারণ মানুষ ওয়াক ইন করতে পারে, ওয়াক ইন করে তার প্রবলেম বলতে পারে, সেখানে জিডি করা যায়, এফআইআর করা যায়, সবই করা যায়। আচ্ছা, মানে এই যে একটা ডিজিটাল আসক্তি, বহু ছেলে এসে বলছে যে বারে বারে, আমি পুরুষ মানুষের কথা এই জন্য বলছি কারণ আমরা তো তাদের নিয়ে কাজ করি, যারা মেয়েদের নিয়ে কাজ করেন মেয়েদের কথা বলতে পারবেন, যে দিদি এরকম আমার ওয়াইফ সারাদিন এরকম ফোনের মধ্যে এই ডেটিং অ্যাপ, ওই আমি মানে খোঁজ নিয়ে দেখেছি, আমি খুঁজে পেয়েছি, এইসব কিছু। তো এটাকে কি বলা যায়? মানে এটা কি একটা সেক্সুয়াল ডিসঅর্ডার নাকি ডিজিটাল অ্যাডিকশন? এটা কি কাউন্সিলিং হতে পারে নাকি মানে এটাকে অপরাধ হিসেবেই দেখা উচিত? এটা না, অপরাধ তো প্রথমত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা কোনোভাবে সাইবার ক্রাইমে এটা অপরাধ নয়, কিন্তু দিস ইজ ডেফিনেটলি আ ডিসঅর্ডার। কিন্তু সেক্সুয়াল ডিসঅর্ডার বলা যাবে না, কারণ সেক্সুয়াল ডিসঅর্ডার ইজ এ ডিফারেন্ট থিং। দিস ক্যান বি আ মেন্টাল ডিসঅর্ডার, মানে সেটা একটা মেন্টাল ডিসঅর্ডার হতে পারে। অনেকে তো আবার এর কে বলছে না যে এর মাধ্যমে আবার নানা রকম শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, যদি সেটা অনলাইন থেকে বেরিয়ে অফলাইনে গেল তখন অবভিয়াসলি সেটা তো একটা কিন্তু অনেকে তো হচ্ছে না যে অনলাইনেও অনেক রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, এবারে এখানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ব্যাপারটা নিয়ে আমাদের আইনও কোনোভাবে এখনো অবধি কথা বলেনি। সেটা হচ্ছে, এটা আমি সবসময় বলি যে ডিজিটাল প্রস্টিটিউশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিজিটাল অ্যারেস্ট যদি আমরা সবকিছু করতে, তাহলে ডিজিটাল প্রস্টিটিউশন নয় কেন? তার কারণ ডিজিটাল রেপ নিয়ে কথা বলছি আমরা। মানে এরকম বহু বিষয় আছে যেখানে আমরা হয়তো পয়সা দিয়ে কেউ কারোর থেকে সার্ভিস নিচ্ছেন, এবার সেই সার্ভিসটা কোনোভাবে কি, যদি আমি সার্ভিসের আমার খামতি হয় তাহলে কি আমি কনজিউমার কোর্টে যাব? মানে সেখানে তো আমি কনজিউমার হচ্ছি, তাই না? আর এমনিতে মানে নাবালক নাবালিকা যাদের আমরা বলি আর কি, তাদের ছবি ব্যবহার করে চ্যাট করলে নিশ্চয়ই সেটা পক্সোর আন্ডারে তো নিশ্চয়ই পড়বে না, বা কি রকম? না, পক্সোর আন্ডারে পড়বে না, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে কোনোভাবেই তাদের ছবি ব্যবহার করাটা তো তার ওই যে বললাম যেটা মানে যেটা আমাদের ডেটা থেফট হলো। কিন্তু ছবি ব্যবহার করে আমি যদি কিছু একটা অপরাধমূলক কাজ করি, সেটা ডেফিনেটলি একটা ক্রাইম। ইনফ্যাক্ট আমার বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ড পর্নোগ্রাফি নিয়েও কিন্তু একটা সাংঘাতিক সেকশন রয়েছে, আমাদের বেসিক পর্নোগ্রাফি নিয়েও সেকশনস রয়েছে। যে স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছেন এবং ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে? আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের। মানে এইরকম
প্রমাণিত হলে মানে কিরকম ধরনের টাইমে জেল হতে পারে বা কিরকম এখানে ফাইন হতে এখানে পারে? কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে রিপিটেশন অফ অফেন্সের সম্ভাবনাটা খুব বেশি থাকে। ফলে সেক্ষেত্রে প্রথমে সেখানে 5 বছরের সাজা দেওয়া থাকছে, তারপরে যদি সাবসিকুয়েন্ট কনভিকশন হয় তাহলে সেক্ষেত্রে 7 বছরের পর্যন্ত সাজা হতে পারে। ফলে এগুলো ডিপেন্ড করে যে আমার কি ধরনের কাইন্ড অফ অফেন্স হচ্ছে এবং তার রিপিটেটিভ অ্যাকশনটা কিরকম হচ্ছে। তাহলে আমি মানে যেহেতু আমাদের তো সময় কম, প্রায় সময় শেষ, তো আমি একটা কথা জানতে চাইবো রাজস্বী, আপনি যদি একটু বলেন যে পুরুষ মানুষের উদ্দেশ্যে যে এই যে আজকাল সেক্সটর্শন নানা রকম যে ভিডিও আসে হঠাৎ করে, এইগুলোর থেকে একটু পুরুষ মানুষ কিভাবে সাবধানে থাকতে পারে? হ্যাঁ, এটা প্রথমত খুব একটা important। জিনিস বলি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেই ব্যবহারটাকে কিন্তু ভীষণভাবে মডিউলেট করাটা প্রয়োজন। কারণ সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আমাদের মূল ক্রাইমটা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় ওই সেই পুরনো একটি বক্তব্য, সেটা হচ্ছে বন্ধু নেবে চিনে। ফলে বন্ধু কার সাথে বন্ধুত্ব হচ্ছে সেই বন্ধুত্বটা কিন্তু প্রপারলি চিনে নিতে হবে আমাদেরকে। দেখা গেল ওই বন্ধুদের মধ্যে থেকেই একজন তিনি কমিউনিকেট করার চেষ্টা করলেন, তারপরে হঠাৎ রাত্রিবেলা ভিডিও কল হলো এবং সেই ভিডিও কল থেকে একটা উল্টো সাইড থেকে একটা ছবি দেখিয়ে সেটাকে রেকর্ড করে তারপরে শুরু হলো ব্ল্যাকমেলিং। ফলে এই যে একটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কয়েকটা সেটিং বলে রাখি যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের প্রোফাইলটাকে লক রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট সেটা যাতে কেউ দেখতে না পায়, দ্যাট শুড বি অনলি মি, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে আমার প্রোফাইলের ওয়ালে কেউ যেন লিখতে না পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ এমনও কেস আমরা দেখেছি যে কারুর নামে একটা ফলাও করে বড় গল্প লিখে তাকে একটা ক্রাইমে ইনক্রিমিনেট করে তাকে ট্যাগ করে সেটা পোস্ট করা হলো। এটা আমরা লকডাউনের ফেজে এরকম বেশ কিছু ক্রাইমস আমরা দেখেছি। ফলে এই যে কয়েকটা সেটিং, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেক কটা সোশ্যাল মিডিয়া সাইটস, সেটা ইমেল হোক, সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, প্রত্যেক কটার ক্ষেত্রেই কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ মাস্ট। আর হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে ম্যালওয়্যার অ্যাফেকশনটা মেইনলি হয় হচ্ছে এপিকে অটো ডাউনলোড থেকে। এই অটো ডাউনলোডের যে অপশনটা, সেই অপশনটাকে বন্ধ রাখতে হবে। সেটা আমরা পাবো কোথায়? সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সেখানে পাবো ডেটা অ্যান্ড স্টোরেজ বলে একটা অপশন আছে। সেই অপশনে গিয়ে একদম নিচে এসে অল নো মিডিয়া করে দেবো, 3টে অপশনকে। মিডিয়া অটো ডাউনলোড অপশনটাকে আমরা নো মিডিয়া করে দেবো। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে কোনোভাবে লোভে পা দেবেন না। অনেক সময় দেখা গেল যে অধিক রোজগারের জন্য আমাদের কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ থেকে আমরা আরো বাড়ানোর জন্য দেখা গেল একটা অ্যাডভার্টাইজমেন্টের দেখে আমরা সেখানে ইনভেস্ট করতে গেলাম। ফলে ইনভেস্টমেন্ট রিলেটেড ফ্রড, বা কোনো সময় দেখা গেল যে কাউকে একটা অনলাইন জবের জন্য অফার করা হলো, সেই অনলাইন জবের বা পার্ট টাইম জবের জন্য সেখানে এতগুলো লাইক দিতে হবে, তারপরে টেলিগ্রাম গ্রুপে ঢুকে সেখান থেকে নানান রকমের অপরাধ হতে পারে। ফলে এই ধরনের অপরাধগুলোর থেকে ভীষণভাবে সাবধান। আর ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আজকে আরেকটি সেমিনারেও আমি বললাম, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষকে লোভ দেখিয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে ভাড়া নেওয়া হচ্ছে। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিলেন কেউ কোনোভাবে, যে কেউ হয়তো বললেন যে আমি তোমার অ্যাকাউন্টটাকে ইউজ করব, দিয়ে সেখান থেকে কিছু ট্রানজাকশন করব, আমি তোমায় কিছু টাকা দিয়ে দেবো। এই লোভে পড়ে প্রচুর পুরুষ মানুষরা তারা কিন্তু অধিক মুনাফার লোভে তারা কিন্তু ফেসে যাচ্ছেন। এবং ফ্রডস্টাররা কি করছে, এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় মিউল অ্যাকাউন্ট। এই মিউল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়ে তার মাধ্যমে ফ্রডের টাকাগুলোকে লেনদেন করছে। ফলে যাদের অ্যাকাউন্ট তারা কিন্তু পরবর্তীকালে পুলিশের জালে জড়িয়ে পড়ছে অজান্তেই। ফলে এই কতগুলো বিষয় যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফ্রডই নয়, তার সাথেও সোশ্যাল মিডিয়া ফ্রড, আমাদের ডেটা ফ্রড, প্রাইভেসি এবং আমাদের অর্থনৈতিক ফ্রড, এই কতগুলো বিষয় থেকে কিন্তু আমরা ভীষণভাবে বাঁচতে পারবো।